أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم সম্মানিত রাষ্ট্রের প্রধান সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি কোনো বক্তা না, আজকে আপনারা যার আগ্রহে বক্তৃতা শোনার জন্য উপস্থিত হয়েছেন তিনি আমাদের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক সাহেব। উনি দীর্ঘ বক্তব্য দিবেন এবং নিজ নির্দেশনা বক্তব্য দিবেন। আমরা ওনার প্রতিটি কথা শ্রবণ করব এবং ওনার সকল কথার উপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমি একটি কথা বলতে চাই, আওয়ামী সরকারের যদি আমি বলতে চাই 70 বছরের ইতিহাস কোনোদিন বলতে বলতে শেষ হবে না। ওরা কি করেছে? আইনাবাদ বাতিল করেছে। ওরা কি করেছে? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওরা কি করেছে? নিরীহ ছাত্র ভাইদেরকে গুলি করে ফাঁকির মতো হত্যা করেছে। আমরা শেখ হাসিনার বিচার চাই। বাংলার মাটিতে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে দ্রুত অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিলেটের ঐতিহ্যবাহী বাতিল বিদ্যাপীঠ তারা গায়ের ভিতর বাড়ি চলে, তারা গায়ের ভিতর বাড়ি চলে। আজকে খুনি হাসিনা, ডাক্তার হাসিনা, বেনাম হাসিনা আপনারা গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। সংক্ষিপ্তভাবে ভূমিকা জালিম বর্তমান প্রজন্মে শেখ হাসিনার জালিম এটাই আগামী দিনের মতো হবে। জালিম সরকারের কাছে জুলুমের তালিকায় প্রথম স্থানে সবাই আন্দোলন করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের অবকালে আগামী দিনে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের অপেক্ষা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে জাকারিয়া মাসুদ জেলা মহানগর শাখার কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি ওমর রহমতুল্লাহ আহত এবং নিহত স্মরণে আজকের মহাসমাবেশের মোহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এবং মহানগরী শাখার সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন থানা শাখা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের করে রেখেছিল। এবং আপনারা জানেন খাবারের মধ্যে তালিকা ওনার শুয়ারের খাবার পর্যন্ত ওনাকে দেওয়া হয়েছিল। আজকে বাংলাদেশের মানুষ এবং ইসলামে সকল ডানপন্থী দলের ঐক্য করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখা। এরপরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জালালাবাদ ইমাম কমিটির নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত চলিত অধিবেশন সামনে তৌহিদি জনতা, আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি, আমাদের এই উদ্দেশ্য আজকের সীমিত নয়। আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। এইভাবে 16 বছর এই ব্রিটিশ সরকার শুধুমাত্র রাজনীতির ভাগ নয়, এই 16 বছরে সেই ব্রিটিশ সরকার আমাদের মসজিদের নির্মাণ
হয়েছে। আমরা স্বপ্ন দেখি আগামী বছর আজকে সাধারণ খাবার ঘোষণা করে সাধারণ খাবার ঘোষণা করেছিলেন, কিন্তু সভ্যতা বন্ধজন মানুষের ক্ষমা হয় নাই। ঠিক তেমনিভাবে 16 বছর যারা ব্রিটিশ সরকার ছিল, আমরা সকলকে ক্ষমা করে দিতে পারি নাই। এইসব বাহিনী আমাদের নিষ্পাপ ছাত্রদেরকে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সংগ্রামী সহসভাপতি মৌলানা কারি সিরাজুল ইসলাম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জেলা উপজেলা দায়িত্বশীল ভাইয়েরা, উপস্থিত মুসলমান ভাই সকল, আজকে এই মহাসমাবেশ প্রমাণ করে যে সত্য সত্যে আমার হাফিজে কোরআন মুহাদ্দিসিনে কেরাম মুদাররিসিনে কেরাম শাহাদাত করেছিলেন। এই শাহাদাতের রাস্তা ধরেই এই আন্দোলন আজকে সফলতা তার প্রান্তে গিয়ে পৌঁছেছে। আমি লম্বা কথা বলবো না। হযরত মামুনুল হক সাহেব, আমার উস্তাদ আজিজুল হক সাহেব, আমার উস্তাদ, আমার উস্তাদ ভাই, এই যে নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, এত ব্যথিত ছিলাম, আপনাদের যে ডাবল ব্যথিত ছিলাম যেহেতু উস্তাদের ছেলে। আজকে উনি মুক্ত আকাশের নিচে যে আসছেন, এটা আল্লাহ পাকের শুকরিয়া। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আর আমরা স্লোগান দেবো, আমার উস্তাদ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আন্দোলনের তোমার সাথে আমরা এই স্লোগান দিব, মামুনুল হক এগিয়ে চলো, আল্লাহ তোমাদের সাথে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিস উসমানীনগর উপজেলা শাখা থেকে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সেই সময় ধরে মসজিদের মিলে মাঠে ওয়াজ করা পর্যন্ত নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছেন। এই বিজয়কে আমরা সকলের প্রত্যাশার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যিনি একমাত্র ডক্টর সাহেবুল হাদিস মুফাসসির সহ সম্পূর্ণ ডিগ্রিদার আছে, যিনি তালিবের এই বর্তমান বিগত দিন যে প্রতিনিধিত্ব করে গেছে, যে দর্শনের খ্রিস্টান, তাদের জানমালের কোনো ক্ষতি করা যাবে না। তারা আমাদের কাছে আমানত। আজকে কি হয়েছে? আজকে আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমাদের স্কুল কলেজের ছাত্ররা মন্দির পাড়া দিয়েছে, গির্জা পাড়া দিয়েছে, বাধ্য হয়েছে কলিকাতার আনন্দবাজার পত্রিকা
কলম লিখতে যে বাংলার মাটিতে মানুষ শাহজালালের মাটিতে এসে শাহজালালের মাজার জিয়ারত করে এবং থেকে পয়সা দিয়ে আমি মনে করি যদি এই টাকাটাও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও আমার সিলেটের সর্বস্তরের তহবিলি জনতা, সর্বপ্রথম আগস্ট বিপ্লবের মাস পূর্তিতে আমি আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। এরপর আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর চেপে বসা 15 বছরের জগৎকাল পাথর শেখ হাসিনা জালিম শাহীকে উদ্ধার করে এদেশের মানুষকে মুক্ত করার সুযোগ করে দিয়েছেন। শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে, আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চলায় নানাভাবে নিগৃহীত হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের সিঁড়ি বেয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়েছে। শাহাদাত বরণকারী সকলকে আমি স্মরণ করছি 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন সেনা কর্মকর্তাকে, স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে গাড়ির বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক তৌহিদি জনতাকে, হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজকে, স্মরণ করছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর কোরআন প্রেমিক তৌহিদি জনতার বাদ ভাঙ্গা জোয়ারকে থামাতে গিয়ে জালিমের বুলেটের আঘাত কেড়ে নেওয়া সেই সকল শত শহীদকে স্মরণ করছি। 2014 থেকে 2016 সাল পর্যন্ত এক তরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে গিয়ে স্বৈরাচারী সরকার বিরোধী পথের যত মানুষকে হত্যা, গুম, খুন করেছে তাদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে এদেশের মানুষের মতামত উপেক্ষা করে গুজরাটের ভাষায় নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের
সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা চিরতরুণ বাংলার কামাল ছাত্র জনতা এবং 3 বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক গৃহপ্রাণ যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের শহরে শহরে নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়িতে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে, সেই সকল শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আপনার নিকট প্রার্থনা করছি, দোয়া করছি। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, উত্তম বিনিময় দান করেন। এই সময় আমি বিশেষ করে স্মরণ করছি সিলেটের রাজপথের লড়াকু সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে, যার তিরোধান হওয়ার ঘটনা, যার নিরুদ্দেশ হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতার স্বাক্ষর। শেখ হাসিনার জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের লড়াকু সৈনিককে, বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে, এটা শুধুমাত্র ভদ্রদলীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সকল গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হল 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে। নতুনভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমি অত্যন্ত দুঃখের সাথে মর্মাহত হয়ে স্মরণ করছি 1971 সালের ঘটনা। 1971 সালে বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, সেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল। সেই স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম। সেই স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল, কিন্তু দুঃখজনক ভাবে সত্য আমরা স্বাধীনতার কিছুদিন পরেই দেখলাম সেই স্বাধীনতা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছে। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে হারানোর জন্য, স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে। অথচ স্বাধীনতার পর্ব দেখলাম 71-এর চেতনাকে পুনর্জিত করে 72-এর নতুন চেতনা তৈরি করা হয়েছে। আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা, মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনদিনও মেনে নিতে পারে নাই, তারা প্রেসক্রিপশনের মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয়, যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অধিকার ও ইচ্ছার প্রতিফলন ঘটেনি। আর এরপর বিগত 50 বছর ধরে 72-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি, এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 71-এর চেতনা 72-এর সংবিধানের মাধ্যমে যারা চিন্তাই করেছিল, আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে 2024-এর আগস্ট বিপ্লবকে যেন কেউ চিন্তাই করতে না পারে, এজন্য বিপ্লবীদেরকে সদা সজাগ থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এজন্য বলতে চাই, বাংলাদেশ এই দেশ তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার মানচিত্র এবং তার জাতিসত্তা অর্জন করেছে। তার
মুসলমানদের বিরুদ্ধে। আমরা কখনো বলেছিলাম ইন্ডিয়ার ইসলামের ঘাটপাশ থেকে মুক্তি লাভ করেছি দিল্লির গোলামি করবার জন্য নয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, বিগত 50 বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্য ফেরাউন, আজকের যুগের ফেরাউন ফ্যাসিস্ট শেখ হাসিনা 50 বছর ধরে যে রাজনীতি করেছে, তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির তৃতীয় বৈশিষ্ট্য ছিল, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল। শেখ হাসিনার রাজনীতি এই ছিল বৈশিষ্ট্য। 1975 সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান থেকে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল, 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে অনেক নিরপরাধ নারী এবং শিশুরা নিহত হয়েছে, সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু শুধুমাত্র 15 আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি, বরং 71 মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 3.5 বছরে বাকশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তখনও বাংলাদেশে খুন, গুম এবং হত্যার রাজনীতি করেছিল। বাংলাদেশের 30,000 দামাল যুবকদেরকে তুলে নিয়ে হত্যা করেছিল। মায়া কান্না করা হয় শুধুমাত্র 15 আগস্টের নিহতদের জন্য। প্রশ্ন করতে মনে চায়, তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে, সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল। এভাবে 30,000 মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকশালের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যারা 15 আগস্টের অভ্যুত্থান করেছিল, তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে। কিন্তু আমি যে কথা বলতে চাই, 15 আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের উল্লাস প্রকাশ করেছে, সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই ছিল শেখ হাসিনার ঘোষণা। এরপর 1975 সাল থেকে 2024 সাল গঙ্গা যমুনার পানি, সুরমা নদীর পানি বহু গড়িয়েছে। এই 50 বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিহানুসার রাজনীতি। এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। সে ওই রাজ্যে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্লক্ষ বাস্তবায়ন করেছে। সে দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভাগের অধিকার কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তালাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের জাতিসত্তাকে হত্যা করে, দেশটাকে বিভক্ত করে, বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করে। আমার এভাবেই বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। এজন্যই সে ভারতে গিয়ে তিলকমালী মুখ্যমন্ত্রী সেজে এসে বাংলাদেশের স্বাধীনতার মুখে চাপড়া দান করতে দ্বিধা করে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেরিয়াদের কৌশল, ডিভাইড অ্যান্ড রুল, এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু 2 ভাগে ভাগ করেছে, আর 1 ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে বেরিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে। আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সামরাদের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার হরণ করেছে। তার
এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাছে। এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে। প্রিয় সিলেটবাসী, আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট বিপ্লব হওয়ার পর এক শ্রেণীর দালাল মিডিয়া, বিশেষ করে ভারতের মিডিয়া, তারা টিকিট তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই মিডিয়াদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বিগত 1 মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়ে দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বন্ধুদের পেটে হামলা চালিয়েছে নজির দেখাও হয়নি। সংখ্যালঘুরা নিরাপদে আছে এখন, কারণ সেই নাটকের নায়ক নায়িকারা নাই। নাটক করতে হবে বন্ধ করে, তারা সাপ হয়ে ছোবল মারত, বোঝা হয়ে থাকতে আসতো। সেই কামনাগিরি বাংলাদেশে নাই। এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই। এদেশের ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, জামায়াতে ইসলাম, নেজামে ইসলাম, ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, আলেম সমাজ, মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের ঘুম হারাম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা বাহাদুরি করে। এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ, এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ। এই বাংলাদেশ আর কোনদিন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করা হয়েছে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। স্কুল কলেজের স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমার মাদ্রাসার ছাত্ররা এক কাতারে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। আর ঐক্যই ছিল বাংলাদেশের বিপ্লবের শক্তি। ঐক্যের শক্তির কাছেই পরাজিত হয়েছে তাই আজ ওই হাসিনা সরকারের দোষর সুশীল নামে একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে জিগির তুলতে চায়। তারা বাংলাদেশকে আমরা নাস্তিকবাদের দিকে ধাবিত করার চেষ্টা চালায়। পরিষ্কার ভাষায় বলি, শাহজালালের বাংলাদেশে সাম্প্রদায়িক সংখ্যাবাদ চলবে না, নাস্তিকবাদ চলবে না। বাংলাদেশ যে ঐতিহাসিক যেই ধারাগুলো পেরিয়ে যেই তিনটি আধিপত্যবাদী শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজ শাহজালালের বাংলা স্বাধীন হয়েছে। গৌর গোবিন্দরা সেই শাহজালালের বাংলা হাত থেকে চোখ তুলে তাকিও না, তোমাদের সেই চোখ উপড়ে ফেলবো আমরা। বিগত 15টি বছর 3টি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে। তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে, এদেশের মানুষের মতামতের ভিন্নমাত্র তোয়াক্কা করে নাই। কূটনৈতিক শিষ্টাচার তারা বর্জন করেছিল। তাই
হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম, স্বাগত জানাই। কিন্তু শাহজালালের বাংলাকে যদি আবার তোমরা গণতন্ত্র করতে চাও, এদের স্বাধীনতাকে যদি বিপন্ন করতে চাও, আমার দেশের অর্থনীতিকে যদি বিপর্যস্ত করতে চাও, আমার দেশের মানুষের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চাও, শাহজালালের সৈনিকরা আবার তোমার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করেছে। গণভবনে গিয়েছিল, প্রথম মুহূর্তে তাদের বিবরণ এসেছে। দুপুর বেলায়ও 12 আইটেম দিয়ে তার দুপুরের লাঞ্চ তৈরি হয়েছে। মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন যে এত নিহত মানুষের আহাজারিতে তার নাকি বুকটা ফেটে যায়। এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ। যখন এদেশের মানুষ খেতে পায় না, এদেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে বুক ফোটা আত্মচিৎকার করে, তখন গণভবনে 12 আইটেমের বুফে তৈরি হয়। কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে, সংগ্রামের সামনে সমস্ত পেশি শক্তি পরাভূত হয়েছে। বন্দুকের নর পরাজয় মেনেছে। ঐক্যবদ্ধ জনতার শক্তিকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। শেখ হাসিনাকে পালানোর জন্য বাংলাদেশ ওরা 1 ইঞ্চি সড়কপথ অথবা 1 ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই। আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই সকল গণহত্যা 2009 সালের পিলখানার গণহত্যা, 2013 সালের সরকার গণহত্যা, 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ভারত থেকে আন্তর্জাতিক চুক্তির শর্ত অনুযায়ী আসামি, হত্যাকাণ্ডের আসামি, শত শত হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের তার ব্যবস্থার যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের সকলকে ধরে ধরে বিচারের কাজ করাতে হবে। শেখ হাসিনা তার দোসরদের, শেখ হাসিনা এবং তার পরিবারের টাকাকৃত লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা। প্রিয় দেশবাসী, সিলেটবাসী, অতীতের সংগ্রামের মূল্য এই বৈষম্য বিরোধী আন্দোলনেও সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম জুলাব ও রুদ্র সেন সহ সিলেটে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই সকল হত্যাকাণ্ডের জন্যও শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের মুখোমুখি করার আমরা জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক জুলাব এবং রুদ্র সেন সহ আরো যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ইলিয়াস আলী সন্ধান দিতে হবে। যদি তাকে হত্যা করে থাকো, তার কবরের সন্ধান দিতে হবে। এর জন্য যা করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে। মানুষের ভাষা যদি বুঝতে ব্যর্থ হন, এদেশের মানুষ সংগ্রামের মাধ্যমে সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী বাংলাদেশ বৈষম্যহীন
বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে চলে ঘুরে ঘুরে সরকার বাংলাদেশ সমাজ বাংলাদেশ শাহজালালের এই পূর্ণভূমিতে আবার যদি কোনো অত্যাচারী স্বৈরাচারী ফ্যাসিবাদী মাথা চাপানোর উপর চেষ্টা করে আমরা আবার আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। মতপার্থক্য থাকবে, সংখ্যা থাকবে না। মতপার্থক্য থাকতে পারে, ধর্ম বর্ণ ভিন্ন মত আমরা সকলের জন্য দিতে চাই খেলাফত। প্রিয় সিলেটবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয়, যদি চূড়ান্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয়, মানব কল্যাণ তন্ত্র দিয়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা সিদ্ধান্ত সম্ভব নয়। এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত। আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, সেটাকেই বলা হয় খেলাফতের রাজনীতি। আসুন আসুন বাংলাদেশে এই আন্দোলন শুরু হয়েছে সত্যের পক্ষে। বাংলাদেশে এই আন্দোলন শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, ইসলামকে যেভাবে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিষিদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা, কুষ্টিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় টাকা সলিমুল্লাহ টাকা দিয়ে এবং তার সম্পদের উপর গড়ে উঠেছে। সেই সলিমুল্লাহর নাম বাদ দিয়ে তোমরা ঠাকুরের জিকির করো, সেটাকে তোমরা মৌলবাদ বিরোধী আন্দোলনের নাম দাও। আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নবাব সলিমুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সামনে উন্মোচন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার প্রায় 20-30 বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গকে নিয়ে পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা? মানুষ একটি নতুন বাংলাদেশ চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়। এদেশের মানুষ ইসলাম বিরোধী ষড়যন্ত্রের মুক্ত এক বাংলাদেশ চায়। এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল দল এবং মতকে আহ্বান জানাই, সকলে মিলে যদি আমরা আগস্টের এই বিপ্লবকে সাফল্যমণ্ডিত করার জন্য ছাত্র জনতাকে সাহস জুগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই বিপ্লব এবং গণঅভ্যুত্থানের উদ্দেশ্য কেউ ব্যর্থ করতে পারবে না। আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় নীতিভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশ ইনশাআল্লাহ যেভাবে তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার অভ্যুদয় ঘটেছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ তার সেই সংগ্রাম সফলতার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে। আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। দীর্ঘ সময় কষ্ট করার জন্য আপনাদের সকলকে আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব সমাজের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিসের পতাকা তুলে সংগ্রাম করে এই ন্যায় এবং ইনসাফের সংগ্রামকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্য আমার সংগ্রামী সালাম জানিয়ে প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্য আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।